স্টুডেন্ট হচ্ছে প্রস্তুতি নিচ্ছ, এক ধরনের হচ্ছে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, যাদেরকে হচ্ছে আমরা ভার্সিটি অ্যাসপিরেন্ট বলতে পারি, আর আরেকটা দল হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা, ঠিক আছে। এখন হচ্ছে সেখান থেকে ভার্সিটির প্রস্তুতি নিবা, ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি নিবা। আচ্ছা ভাইরা, আসো আমরা প্রথমে অপরচুনিটিস নিয়ে কথা বলি, যে আসলে আমাদের কি কি, যে একদম একটা কথা আছে যে মেডিকেল না হলে জীবন শেষ, ব্যাপারটা কিন্তু তা নয়। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ মনে করছে যে মেডিকেল প্রফেশনটাতে গেলে হয়তো তুমি ভালো করতে পারবে না, এই কারণে আল্লাহ তোমাকে ওখানে নেয়নি, এই কারণে আল্লাহ তোমাকে ওখানে চুজ করে নাই, বা তুমি ওটার জন্য পারফেক্ট না, এই কারণে আল্লাহ তোমাকে চুজ করে নাই। তোমাকে তোমার রিজিকটা আল্লাহ হয়তো অন্য জায়গায় রেখে দিছে। আচ্ছা, এখন যে আমার মেডিকেলে হয় নাই, তাহলে কি আমার লাইফ ফেল, আমি কি কিছুই করতে পারবো না? ব্যাপারটা মোটেও না, এমন না। বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেল সেক্টরটা অবশ্যই হচ্ছে একটা ভালো সেক্টর, কম্পারেটিভলি আদার্স ইউনিভার্সিটি এগুলোর চেয়ে মেডিকেলের সেক্টরটা অবশ্যই ভালো একটা সেক্টর। আসলে আমরা তো ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে বসবাস করি না, যে আমেরিকা বা ইউরোপ এই সমস্ত কোনো দেশে বসবাস করি না, যে আমরা কোনো কিছু নিয়ে পড়লেই হচ্ছে জীবনে অনেক কিছু করে ফেলা যায়, ব্যাপারটা এরকম না। আমরা হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রিতে বসবাস করি, যেখানে হচ্ছে আসলে আমাদের সব কিছুকেই হচ্ছে একটু বুঝে শুনে দেখতে হয়। আমি আবারও বলছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেলটা আদার্স যে জিনিসগুলো আছে, ভার্সিটি বলি বা নার্সিং, আরও যে আছে অনেক কিছু, এদের চেয়ে মেডিকেলেরটা একটা মোটামুটি ভালো লেভেলে আছে, এদের সাথে হচ্ছে কম্পেয়ার করলে ভালো লেভেলে আছে। এখন ব্যাপারটা এমন না যে তোমার মেডিকেলে হয়নি এই জন্য তুমি কিছুই করতে পারবে না জীবনে, তোমার লাইফ ফেল হয়ে গেছে, এরকম কোনো কিছুই না। তোমার সামনে এখন অনেক অপরচুনিটিস আছে, শুধু একটা অপরচুনিটিস তুমি হারাইছো, তুমি ডাক্তার হইতে পারবে না। এছাড়া জীবনে এখনো অনেক কিছু হওয়ার সুযোগ আছে, অনেক কিছু হওয়ার সুযোগ আছে। তুমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে পারো, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারো, ফার্মাসি নিয়ে পড়তে পারো, কিংবা এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টে পড়তে পারো, কিংবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে পারো, বিদেশ চলে যেতে পারো, দেশে হচ্ছে গভর্নমেন্ট জব করতে পারো বা প্রাইভেট জব করতে পারো, বিসিএস দিয়ে হচ্ছে বিভিন্ন যে প্রশাসন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার এগুলোতে যেতে পারো, বা তুমি প্রাইভেট জবও করতে পারো, তুমি রিসার্চার হতে পারো, তাই না, তুমি সায়েন্টিস্ট হতে পারো। তোমার কাছে এখনো অনেক হচ্ছে অপরচুনিটিস আছে। এই অপরচুনিটিস গুলো হচ্ছে আমাদেরকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। এখন দেখো যে এবার আসলে অ্যাডমিশন প্যাটার্নটা কেমন হয়ে গেছে। আমরা যদি প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলি, যে ঢাকা ইউনিভার্সিটি জেএনইউ এটা একটা প্যাটার্ন, ঢাকা ইউনিভার্সিটি জেএনইউ একটা প্যাটার্ন, তারপরে জেইউ, সিইউ, আরইউ এটা একটা প্যাটার্ন, তারপরে জিএসটি, এগ্রি এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। আমি এটাকে একটু ছোট করতেছি, ওকে, দেখো এটা একটা প্যাটার্ন, জিএসটি, এগ্রি। তারপরে হচ্ছে আরেকটা প্যাটার্ন কি, জিএসটির বাইরে যেগুলো চলে গেছে, যেমন সাস্ট, কেইউ, তারপরে হচ্ছে তোমার কুমিল্লা ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার হাজী দানেশ, আরো যেন কে কে বের হবে আর কি। তো যাই হোক, সেগুলো একটা প্যাটার্ন। এর বাইরে হচ্ছে কি আছে, নার্সিং, ঠিক আছে, নার্সিং একটা প্যাটার্ন। তারপরে দেখো আরো কি কি আছে, ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে সেভেন্থ কলেজ, তারপরে হচ্ছে টেকনোলজি ইউনিট, টেক ইউনিট,
তারপরে হচ্ছে টেক্সটাইল কলেজ, টেক্সটাইল কলেজ, টেক্সটাইল কলেজ, নার্সিং, তারপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ভার্সিটি লিখলাম আমরা। ওকে, ন্যাশনাল ইউনিভার্সিটি। তার মানে দেখো কি তোমার সামনে এই এতগুলো হচ্ছে প্যাটার্ন তৈরি হয়ে গেছে। ডিইউ, জেএনইউ, জেইউ, সিইউ, আরইউ, জিএসটি, এগ্রি, সাস্ট, কেইউ, তারপরে কুমিল্লা হাজী দানেশ নার্সিং ভার্সিটি, ন্যাশনাল টেক্সটাইল কলেজ, টেক্সটাইল, আর হচ্ছে 7th কলেজ। এবার খেয়াল করো যে এইগুলার মধ্যে হচ্ছে কিছু আছে ফার্স্ট টাইম দিতে দেয়, কিছু আছে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম উভয়কে দিতে দেয়, এক একটার হচ্ছে এক এক ধরনের প্যাটার্ন। এখন আমরা যারা ফার্স্ট টাইমার তারা ঢাকা ইউনিভার্সিটিতে দিতে পারবা, সেকেন্ড টাইমাররা হচ্ছে পারবা না। জেইউ, সিইউ, আরইউ, জিএসটি, এগ্রি, সাস্ট, কেইউ, কুমিল্লা হাজী দানেশ সেগুলো ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই দিতে পারবা। তারপর নার্সিং ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই দিতে পারবা। 7 কলেজে ফার্স্ট টাইমাররা পারবা, টেকনোলজি ইউনিটে ফার্স্ট টাইমাররা পারবা, টেক্সটাইল কলেজে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই পারবা। টেক্সটাইল কলেজ বুটেক্সের আন্ডারে 7টা টেক্সটাইল কলেজ আছে, তো এই টেক্সটাইল কলেজে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই পারবা। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই পারবা। তোমরা জানো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবার কিন্তু কি দিছে বলতো, এই অ্যাডমিশন টেস্ট হচ্ছে দিয়ে দিছে। এখন এই অপরচুনিটিস গুলো হচ্ছে তোমাদের সামনে হচ্ছে আছে, তাই না? তো এই অপরচুনিটিস গুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং আছে, বায়োলজিক্যাল সায়েন্স আছে, এগ্রিকালচার আছে, সবই আছে এই অপরচুনিটিস গুলোর মধ্যে। এবার তোমাকে বুঝতে হবে যে আমি আসলে কি চাচ্ছি বা আমার কি আসলে দরকার, এটা হচ্ছে বুঝতে হবে। যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট তারা তো শুরু থেকেই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে আসছো, আবার অনেকেই ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা স্কিপ করছো, সাথে ইংরেজি পড়ে আসছো। যারা শুরু থেকেই ভার্সিটি অ্যাসপিরেন্ট ক্যাটাগরি নাম্বার 1, যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি পড়ে আসছো, অথবা কেউ ম্যাথ অথবা কেউ কি বায়োলজি হচ্ছে স্কিপ করছো। এবার যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, মেডিকেল অ্যাসপিরেন্ট যারা, তারা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশটা পড়ে আসছ, ম্যাথটা পড়া হয়নি, এই কয়েকদিন ম্যাথটা পড়া হয়নি। এবার এই যে ম্যাথটা পড়া হয় নাই, এখানে একটা বিশাল ল্যাকিংস তৈরি হয়ে গেছে। এখানে ল্যাকিংস গুলো কি কি? এখন ম্যাথ করতে গেলে পড়তে ভাল লাগবে না, এটা একটা ল্যাকিংস। মনে হবে বাকিরা ম্যাথ করে অনেক দূর আগায় গেছে, এটা একটা ল্যাকিংস। তারপরে হচ্ছে মাথায় ঢুকতে যাবে না, এটা একটা ল্যাকিংস। আবার এই যে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমরা তো আসলে শর্টকাট যুগের পোলাপান, শর্ট সিলেবাস, তারপরে হচ্ছে নানান সিলেবাসে পড়ে তোমরা এত দূর আসছো। অনেকে আসো যাদের একাডেমিকে ম্যাথের বেস খুবই খারাপ, একাডেমিকে ম্যাথ খুবই খারাপ, ম্যাথ খুবই খারাপ, ঠিক আছে? আবার অনেকে আসো ম্যাথে ভালো ছিল, একাডেমিকে ম্যাথে হচ্ছে ভালো ছিল একাডেমিকে। তো এবার দেখো যে এই সময়ে এসে আফটার মেডিকেল কাদেরকে আমি ম্যাথের প্রস্তুতি নিতে বলবো? যারা একাডেমিক লাইফে ম্যাথে ভালো ছিল তারা ভাই ম্যাথের প্রস্তুতি নাও। আর যারা একাডেমিক লাইফে ম্যাথ করো নাই ভালো করে, একাডেমিক লাইফেও ফাঁকি দিয়ে আসছো, এখন হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তাদের ম্যাথটাকে টোটালি স্কিপ করে ফেলো। এই মুহূর্তে তুমি আর ম্যাথ কাভার করতে পারবে না, বিশেষ করে যারা ফার্স্ট টাইমার। যাবির আগে তো টাফ হয়ে যাবে, আর হচ্ছে সেকেন্ড টাইমার হলে অনেকটাই পারবা, ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে একটু টাফ। তো ভাইয়া বায়োলজি আর ম্যাথ স্কিপ করলে আসলে আলটিমেট সুবিধা অসুবিধাটা কি? বায়োলজি এবং ম্যাথ স্কিপ করলে সুবিধা কিছুই নাই, এখানে একটা অসুবিধা আছে। সাপোজ মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে সিট আছে 1500, এই 1500 সিটের মধ্যে হচ্ছে 500 সিট আছে বায়োলজি রিলেটেড, 700 সিট আছে ম্যাথ রিলেটেড, আর 300 সিট আছে কমন, বায়োলজি কেমিস্ট্রির সাথে খুব বেশি কানেকশন নাই, ঠিক আছে? তো এখন তুমি যদি বায়োলজি না দাগাও তোমাকে এই 500 সিট দিবে না, তুমি যদি ম্যাথ না দাগাও তোমাকে এই 700 সিট দিবে না। সহজ হিসাব, তুমি যদি বায়োলজি না দাগাও তাহলে তোমাকে 500 সিট দিবে না, আর যদি ম্যাথ না দাগাও 700 সিট দিবে না। কিন্তু ব্যাপারটা এমন না যে তুমি পরীক্ষায় দিতে পারবে না,
ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথের পরিবর্তে বায়োলজি অ্যান্সার করা যায়, সরি ম্যাথের পরিবর্তে মানে ম্যাথ যদি তোমার চতুর্থ বিষয় হয় সেটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবা। জেএনইউতেও যাবে, জাবিতে তো আলাদা ইউনিটই আছে, ডি ইউনিট, যেখানে ম্যাথ নাই, ফিজিক্সও নাই ডি ইউনিটে। তারপর হচ্ছে কি বলতো, সিইউ, সিইউতেও ম্যাথ অ্যান্সার না করলে কোনো সমস্যা নেই, শুধু ত্রিপলি সাবজেক্টটা দেয় না, এছাড়া সব সাবজেক্টই দেয়। সিইউতে ম্যাথ অ্যান্সার না করলে শুধু ত্রিপলি দেয় না, এছাড়া সব সাবজেক্টই দেয়। আর ইউতেও ম্যাথের বদলে বায়োলজি অ্যান্সার করতে পারবা, আবার বায়োলজিও স্কিপ করতে পারবা কিন্তু এই জায়গাগুলোতে। জিএসটিতে তুমি ম্যাথ অথবা বায়োলজির পরিবর্তে ইংরেজি বা হচ্ছে তোমার কি বলে বাংলা দাগাইতে পারবা। এগ্রিতে স্কিপ করার কোনো সুযোগ নেই, এগ্রিতে স্কিপ করার কোনো সুযোগ নাই, এগ্রিতে স্কিপ করার কোনো সুযোগ নাই। তুমি না চাইলে অ্যান্সার করতে পারবা, তোমার মনে হচ্ছে তুমি পারো না অ্যান্সার করলে না, দ্যাটস ইট, কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নাই। তো এই কারণে আমার যেটা পরামর্শ যে একদম এগ্রির ম্যাথ আহামরি ম্যাথ হয় না, যে সাস্টের লেভেলের ম্যাথ তো আর এগ্রিতে হয় না, ঢাকা ইউনিভার্সিটির লেভেলের ম্যাথ তো আর এগ্রিতে হয় না। এই কারণে যেহেতু মেডিকেল ফেরত যারা আসো বা তোমরা যারা আসো সবাই তো আসলে এগ্রিতে পরীক্ষা দাও, সো অ্যাটলিস্ট ম্যাথে হচ্ছে একটু হচ্ছে করার চেষ্টা করো। আজকে আমাদের বৃত্তের ক্লাসটা করছো না, দুর্দান্ত একটা ক্লাস হয়েছে আমাদের ফার্মা নলেজ 4.1 ব্যাচের বৃত্তের ক্লাসটা আমরা ওপেন করে দিছিলাম, সুন্দর একটা ক্লাস হয়েছে যারা করছো। সো এই কারণে আমার পরামর্শ যে জাবির আগে দরকার নাই, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল ম্যাথ তারা শেষ করতে পারবে না যদি একাডেমিকে ভালো পড়ার না থাকে, কিন্তু কৃষির জন্য তো পড়তে হবে, তখন পড়ে নিতে হবে। ওকে, এবার আসো সাস্ট। সাস্ট যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল, যাদের বেসিক ভালো, তারা সাস্টে হিট করতে পারবা, কিন্তু যাদের বেসিক ভালো না তারা আসলে হচ্ছে সাস্টে হিট করতে পারবা না। মেডিকেল থেকে ফিরে এসে যদি আগে থেকেই যদি ম্যাথ ফিজিক্স ভালো করে পড়া না থাকে, কেইউতে আলাদা বায়োলজিক্যাল সায়েন্স ইউনিট আছে, তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও স্কিপ করা যাবে বায়োলজি, হাজী দানেশেও হচ্ছে কৃষি অনুষদ আছে আলাদা, বায়োলজির অনুষদই আলাদা হাজী দানেশে, মানে ইউনিটই আলাদা। তারপরে নার্সিং, এখানে তো হচ্ছে ম্যাথ লাগেই না। ন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিক আছে, এখানে চাইলে তুমি স্কিপ করতে পারবা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যাথ মাস্ট লাগবে, ম্যাথ মাস্ট লাগবে। টেকনিক্যাল ইউনিট ম্যাথ মাস্ট লাগবে, টেকনিক্যাল ইউনিটে মাস্ট লাগবে। 7 কলেজে তুমি চাইলে হচ্ছে স্কিপ করতে পারবা। তাহলে এই হচ্ছে তোমাদের ম্যাথ আর হচ্ছে বায়োলজির কাহিনী, বুঝতে পারছো? যে আলটিমেটলি ফাইনাল কথা হচ্ছে ম্যাথ বা বায়োলজি স্কিপ করলে তুমি কিছু সাবজেক্ট কম পাবা, তোমার আসন সংখ্যা কমে যাবে। এবার দেখো জিএসটির কথা আমি আগে থেকেই বলছিলাম যে পোলাপানকে, যে জিএসটি থেকে আলটিমেটলি এটা একটা আওয়ামী লীগের সময় একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, রাজনৈতিক সিদ্ধান্ত হলেও ভালো সিদ্ধান্ত ছিল জিএসটিটা, কিন্তু এই সরকার এসে হচ্ছে এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবে না, স্বাভাবিক। এই কারণে গুচ্ছটাকে টিকায় রাখতে পারলো না, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের এমন কোনো নিয়ম নাই বা ইউজিসির এমন কোনো নিয়ম নাই যে নিয়ম দ্বারা তারা বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে রাখতে পারবে। এই ধরনের কোনো হচ্ছে আইন কানুন কিচ্ছু নাই। ইউজিসির কাজ হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ খোলা হবে কিনা, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট খোলা হবে কিনা, শিক্ষার মান উন্নয়ন এবং হচ্ছে বরাদ্দ নিয়ে কাজ করে হচ্ছে ইউজিসি। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি হবে, ভর্তি পরীক্ষার প্যাটার্ন কি হবে, এগুলো ইউজিসির কাজের আওতাভুক্ত নয়। তোমাদের জানার কমতি থাকতে পারে বা এটা শোনার পর আমাকে গালিও দিতে পারো। আমার শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা যার যার নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়। তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা আইন আছে, সেই আইনের ক্ষমতা বলে তারা আলাদা আলাদা পরীক্ষা নিতে পারে, এতে কোনো আইনগত কোনো ঝামেলা নাই। শিক্ষা মন্ত্রণালয় কিছু বলারও এখতিয়ার রাখে না, এটা তারা অনুরোধ করতে পারে কিন্তু বলার কোনো এখতিয়ার রাখে না। তাহলে আওয়ামী লীগের আমলে যেটা ছিল এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এবং খুবই চমৎকার এবং একটা দূরদর্শী সিদ্ধান্ত ছিল, যেটা আমার মনে হয় এইবার যারা ভিসি যারা ছিল তাদের উচিত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই গুচ্ছ পদ্ধতিটা বহাল রাখা। কিন্তু এখন যেহেতু এটা ভেঙেই গেছে, সো এটা নিয়ে আর আলটিমেটলি কথা বলে লাভ নাই। এবার যেভাবে তারা আগাচ্ছে সেইভাবে হচ্ছে আমাকে কি করতে হবে, আগাইতে হবে। ওকে, হয়ে গেল। এবার ভাইয়া প্রিপারেশনটা কিভাবে নিব, এতগুলা জিনিসের প্রিপারেশনটা কিভাবে নিব? ঠিক আছে, তোমরা প্রিপারেশন নিতে যাই কি করবা, একবার ডিউ এর কোশ্চেন ব্যাংক পড়বা, একবার জেইউ, একবার সিইউ, একবার সাস্ট, নানান হাবিজাবি প্রিপারেশন করবা। এত কিছু পড়ার দরকার নেই, এত কিছু পড়ার দরকার নাই। প্রিপারেশনের প্যাটার্নটা হবে বেসিক টু অ্যাডভান্স,
বেসিক টু অ্যাডভান্স, এইটা হচ্ছে প্রিপারেশনের প্যাটার্ন হবে। বেসিক টু অ্যাডভান্স এটা হচ্ছে কি বলতো প্রিপারেশনের প্যাটার্ন হবে। কেমন হবে ভাইয়া? যে দেখো ফার্স্ট অন যখন পড়তে বসতেছ তখন কি পড়বা, কি পড়বা আর কি পড়বা না, ঠিক আছে? এইটা আলাদা করতে হবে, আলাদা করতে হবে। কি পড়বা আর কি পড়বা না এটাকে আলাদা করতে হবে। তুমি নিজে না পারলে টিচারদের সহায়তা নাও। কি পড়বা কি পড়বা না এটা আলাদা করো, আলাদা না করতে পারলে টিচারদের সহায়তা নাও। এরপরে কি করতে হবে? কনসেপ্ট ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ চ্যাপ্টার গুলা পড়ে ফেলতে হবে, চ্যাপ্টার পড়ে ফেলতে হবে। 3 নম্বরে গিয়ে কি করতে হবে ভাইরা? ক্লাস নোট পড়তে হবে, ক্লাস নোট পড়তে হবে। 4 নম্বরে কি করতে হবে ভাইরা? আমি এগুলো সোর্স বলে দিচ্ছি পরে। 4 নম্বরে কি করতে হবে ভাইরা? কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। আমি কি বোর্ডটা একটু ওপেন করে ক্লোজ করে দেই, এটা একটু ঝামেলা করতেছে, ক্লোজ করে আবার ওপেন করতেছি, দাঁড়াও। দাঁড়াও, তাহলে দেখো পয়েন্টগুলো কি কি। যে পয়েন্টগুলো কি কি, যে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, আচ্ছা, যে আমাদের প্রস্তুতিটা কি হবে? বেসিক টু অ্যাডভান্স লেভেলের হচ্ছে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে, অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি নিতে হবে। 1 নাম্বার কাজ কি পড়বা আর কি পড়বা না এটা আলাদা করতে হবে। এটা আলাদা করা লাগবে, কি পড়বা আর কি পড়বা না আলাদা করতে হবে। 2 নাম্বার কনসেপ্ট ওয়াইজ চ্যাপ্টার গুলো পড়ে ফেলতে হবে, কনসেপ্ট ওয়াইজ চ্যাপ্টার। 3 নাম্বার ক্লাস নোট। 4 নাম্বার মেইন বুক। 5 নাম্বার কনসেপ্ট ওয়াইজ কিউ সলভ, কনসেপ্ট ওয়াইজ কিউ সলভ। দাঁড়াও এটাকে আমি একটু ছোট করে নেই। কনসেপ্ট ওয়াইজ কিউ সলভ। 6 নাম্বার এক্সাম। 7 নাম্বার প্র্যাকটিস, প্র্যাকটিস। এখন ভাইরা কি পড়বা কি পড়বা না এটা বুঝবা কিভাবে? যারা একটু কোশ্চেন ঘাটাঘাটি করো তারা হচ্ছে নিজেরাই বুঝে যাবা, আর হচ্ছে যারা নিজেরা বোঝো না টিচারদের সহায়তা নিবা। তারপরে কনসেপ্ট ওয়াইজ চ্যাপ্টার, একটা চ্যাপ্টারকে কনসেপ্ট ওয়াইজ পড়ে ফেলতে হবে, ঢালাও ভাবে পড়া যাবে না। একটা চ্যাপ্টারে 5-7টা কনসেপ্ট থাকে, 10টা কনসেপ্ট থাকে। এই কনসেপ্টটা সুন্দর করে পড়ে ওই কনসেপ্টের আন্ডারে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোকে সলভ করে ফেলতে হবে। এরপর ক্লাস নোট, যে কোনো কোর্সে অ্যাটাচ থাকার চেষ্টা করো। আমাদের কোর্সে থাকতে হবে ব্যাপারটা তা না, যে কোনো কোর্সে অ্যাটাচ থাকার চেষ্টা করো। ক্লাস নোট গুলো দেখো, এটা হচ্ছে কুইক রিভিশনে কাজে লাগবে, এটা হচ্ছে কি কুইক রিভিশনে কাজে লাগবে। মেইন বুক, মেইন বুকটা হচ্ছে যারা JUD তে এক্সাম দিবা তারা মেইন বুকটা পড়বা, অন্য জায়গায় পরীক্ষার জন্য মেইন বুক পড়ার দরকার নেই। কনসেপ্ট ওয়াইজ কিউ সলভ, ওই যে যেটা বললাম, সাপোজ মনে করো তুমি হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব পড়তেছো, তো উদ্ভিদ শারীর তত্ত্বের খনিজ লবণ পরিশোষণ পড়তেছো, তো এই খনিজ লবণ পরিশোষণের মধ্যে থেকে কি কি প্রশ্ন আসছে এই এতটুকু, এইটা হচ্ছে পড়ে ফেলতে পারো।
এটা পড়ার জন্য আসপেক্ট সিরিজের যে বেসিক বইগুলো আছে, আসপেক্ট ফিজিক্স, আসপেক্ট ম্যাথ, কেমিস্ট্রি প্লাস, আসপেক্ট বায়োলজি, এটা দেখতে পারো। এই 4টা বই কিনলে আমি মনে করি অন্য অন্য ইউনিভার্সিটির জন্য আলাদা করে আর বই কেনার দরকার নেই। এই 4টা বেসিক বইয়ের ভিতরে সব আছে। তাহলে কনসেপ্ট ওয়াইজ কি করলা, কিউ সলভ করলা। বা তুমি মনে করো যে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার পড়তেছ, ভেক্টরের নদী নৌকা পড়তেছো তুমি, তো নদী নৌকার যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলোই তুমি জাস্ট সলভ করলা, এটাকে বলে কনসেপ্ট ওয়াইজ কিউ সলভ। এরপরে প্রচুর এক্সাম দিতে হবে। এই কারণে বললাম যে চেষ্টা করবে একটা কোর্সে অ্যাটাচড থাকার জন্য, যে এতে কি হবে, যে মনে করো তুমি যখন একা একা প্রস্তুতি নিতে যাবা, তোমার দেখবা রুটিন অগোছালো লাগবে, পরীক্ষা থাকবে না, তোমার নিজের থেকে কোনো প্যারা থাকবে না, তারপরে হচ্ছে মনে করো যে ডিপ্রেশন কাজ করবে। কিন্তু তুমি যখন দেখবা যে তোমার মতোই আরো 1000-1500 পোলাপান তোমাদের সাথে প্রস্তুতি নিচ্ছে তোমার সাথে, তখন তোমার মধ্যেও একটা ইন্সপিরেশন কাজ করবে, তখন তোমারও একটু পড়তে মন চাইবে, যেহেতু আমার মতো আরো অনেকেই আছে, তাহলে আমি একটু পড়ি। তো এক্সাম, প্রচুর এক্সাম দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে, প্রচুর এক্সাম, এবং সেটা প্রতিযোগিতামূলক পরিবেশে এক্সাম এবং ভালো সিস্টেমে এক্সাম দিতে হবে। তারপরে হচ্ছে কি বলতো, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর কিউ ব্যাংক সলভ করো, মডেল টেস্ট সলভ করো, প্রচুর হচ্ছে প্র্যাকটিস দাও। এই কয়েকটা ধাপে তোমাকে প্রস্তুতিটা কমপ্লিট করতে হবে। আর কোথায় কোথায় কি পরীক্ষা দিবে সেটা তো দেখাইলাম আমি। এবার আসো, সিলেবাসটা ফুল পড়বা নাকি শর্ট পড়বা? সিলেবাস ফুল নাকি শর্ট? ফুল আর হচ্ছে শর্ট? অবশ্যই শর্ট সিলেবাস পড়বা, ফুল সিলেবাস পড়ার দরকার নাই। ফুল সিলেবাস মনে হয় সাস্টে লাগবে, ঠিক আছে, ফুল সিলেবাস মনে হয় সাস্টে লাগবে। সাস্ট ছাড়া সব জায়গায় হচ্ছে শর্ট সিলেবাস, এবং 95% প্রশ্নই শর্ট সিলেবাসের হয়, 5% প্রশ্ন হয়তো ফুল সিলেবাস থেকে হবে, ঠিক আছে। 95% প্রশ্ন শর্ট সিলেবাস থেকে হয়, ঠিক আছে। তোমার 95% প্রশ্ন শর্ট সিলেবাস থেকে হয়, 5% প্রশ্ন ফুল সিলেবাস থেকে হবে। তাহলে এইটা হচ্ছে কি বলতো, তোমার গাইডলাইনের প্যাটার্ন। তুমি যদি এইভাবে আগাইতে পারো, এই সামনে যে সময়টা আছে, এই সময়টার মধ্যে তুমি ভার্সিটি ক্র্যাক করতে পারবা ইনশাআল্লাহ। তো যখন তুমি কনসেপ্ট ওয়াইজ কিউ সলভ করতেছো, তখন তুমি এই কনসেপ্ট ওয়াইজ কিউর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন পাবা, শাস্ত্রের কোশ্চেন পাবা, জাস্টের কোশ্চেন পাবা, জিএসটি পাবা, এগ্রি পাবা, সব পেয়ে যাচ্ছ। তার মানে কি, আলাদা করে তোমাকে আর কোনো কিছু পড়তে হচ্ছে না, আলাদা করে আর কোনো কিছু কি বলতো পড়তে হচ্ছে না। তো আমাদের ফার্মা নলেজ 4.1 ব্যাচে আমরা বলছিলাম 500 জনকে বই দিব, কিন্তু তোমাদের অগোচরে আমরা 600 জনকে বই দিয়ে ফেলছি। আমরা জানি, কিন্তু তোমাদেরকে জানানো হয়নি যে আমাদের ভর্তি আলহামদুলিল্লাহ 600 ক্রস করে ফেলছে। তো আমরা হচ্ছে 600 জনকে বই দিয়ে ফেলছি, বুঝতে পারছো? তো এখন আমরা বই বন্ধ করে দিব, হয়তো আজকে রাতেই অ্যানাউন্সমেন্ট আসতে পারে যে ফার্মা নলেজে আর বই দেওয়া হবে না। সো যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, আজকে রাতে অ্যানাউন্সমেন্ট আসবে হয়তো যে আর বই দেওয়া হবে না, কারণ আমাদের 500 বই দেওয়ার কথা থাকলে আমরা অলরেডি 600 ক্রস করে ফেলছি বইয়ের ব্যাপারে। সো এটা একটু খেয়াল রাখবা। সো এইভাবে যদি তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারো, হোপফুলি হচ্ছে তুমি ইনশাআল্লাহ, যদি নিজেকে ফাঁকি না দাও, তুমি যদি নিজেকে ফাঁকি না দাও, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবা, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবা। আমাদের সাথে থাকলে বিশ্বাস কর ভাই, ছোট ভাই বোনকে মানুষ যেভাবে পড়ায়, এইভাবে নার্সিং করে আমরা পড়াবো। আমাদের কথাগুলো শুনিস, শুনলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এই যে আজকে অনেক ডিপ্রেশন, অনেক খারাপ লাগা, যেদিন চান্স পাবি সেই দিন দেখবি এগুলো ডিপ্রেশন, খারাপ লাগা কোনোটাই থাকবে না। আজকে যারা তোকে বলতেছে যে হচ্ছে এই তো আগেই জানতাম চান্স পাবে না, খারাপ ছাত্র, পড়াশোনা করে না, এই করে না, সেই করে না, 2 দিন পর যখন ঢাকা ইউনিভার্সিটির ফার্মাসিতে চান্স পাবি, যাবি ডি ইউনিটে চান্স পাবি, বাকৃবিতে চান্স পাবি, চবিতে চান্স পাবি, তখন ওরাই বলবে আরে এই ছেলে তো ব্রিলিয়ান্ট, আমি তো জানতাম এই ছেলে কোথাও না কোথাও টপ করবে। 2 দিন পর এই তারাই বলবে, এই আজকে যারা বলতেছে এই ছেলে ভালো না, কোথাও চান্স পাবে না, এই পাবে না, সেই পাবে না, 2-4 দিন পর এরাই বলবে এই ছেলে তো ব্রিলিয়ান্ট, আমি জানতাম সে ভালো কিছু করবে। বুঝতে পারছো? দুনিয়া বড়ই অদ্ভুত, দুনিয়া বড়ই হচ্ছে অদ্ভুত, বুঝতে পারছো? আর জিএসটির আশা ভাই একটু সাইডে দে, জিএসটি থেকে আরো 3-4টা ভার্সিটি বের হয়ে যাবে। মানে কেউ গেছে, তারপরে হচ্ছে সাস্ট গেছে, তারপরে হচ্ছে জেএনইউ গেছে, 3টা তো গেছেই, এরপরে কুমিল্লা গেছে, 4টা গেছে, হাজীদানের গেছে, 5টা গেছে। আজকে দেখলাম বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলতেছে, যদিও এটা এখন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 6টা গেছে।
মানে হচ্ছে 7-8টা যদি চলেই যায়, গুচ্ছ থাকবে। ওই কিছু ভার্সিটি নিয়ে হলেও গুচ্ছ থাকবে, 10-12টা ভার্সিটি নিয়ে হলেও হচ্ছে গুচ্ছ সারবে থাকবে। ঠিক আছে, ফার্মা নলেজ বইটা জাবিডি বা অন্য ইউনিভার্সিটির জন্য পড়লে ইফেক্টিভ হবে কিনা, অন্য ইউনিভার্সিটির জন্য পড়লে ওই ইউনিভার্সিটির প্রিপারেশনের বাপ হবে ফার্মা নলেজ বই পড়লে। বুঝতে পারছো কি বলছি? যে ফার্মা নলেজ বই যে কোয়ালিটি মেইনটেইন করা, অন্য ইউনিভার্সিটি পড়লে, অন্য ইউনিভার্সিটির জন্য পড়লে মানে তুমি প্রো হবা, প্রিপারেশন তো দূরে থাকবো, তুমি প্রিপারেশনের প্রো হয়ে যাবা ফার্মা নলেজ বই পড়লে। ফার্মা নলেজ বইটা জাবিডির কোশ্চেন ব্যাংক হলেও এটার যে প্যাটার্ন, বইয়ের সাজানোর যে ধরন বা প্যাটার্ন, এই প্যাটার্ন অনুযায়ী সলভ করলে বাংলাদেশের এনিয়ন, মানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে এনিয়ন ইউনিভার্সিটি, মেডিকেল যে কোনোটার বায়োলজি কেমিস্ট্রি প্রিপারেশন একদম 100% কমপ্লিট হবে ফার্মা নলেজ বইয়ের। ফার্মা নলেজ বইয়ের ভাইয়া বই পাই নাই, হ্যাঁ বই যারা পাও নাই, আগামীকাল আমাদের আরেকটা লটের বই যাবে, আগামীকাল পাঠানো হবে। ওকে, চবির জন্য চবি নলেজ। আচ্ছা দেখো, এই তোমরা যে বলো যে চবির জন্য চবি নলেজ, অমুকের জন্য অমুক নলেজ, আচ্ছা আসলে এই বইগুলা কেন পড়ো বলো তো? এই বইগুলা কেন পড়ো? বইগুলা কি কমনের জন্য পড়ো? মানে আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেছি, মনে করো এই যে ফার্মা নলেজ, জাবি নলেজ, চবি নলেজ, এগুলো কেন পড়ো? এটা কি কমনের জন্য পড়ো কিনা? মানে তোমাদের সাইকোলজিটা কি, যে আমি বাজার থেকে এই বইটা কিনতেছি, আমি কেন কিনতেছি, এটাকে কেন পড়তে চাচ্ছি বলো তো? এটা কি বলো, বলো তো যে এটা কেন কিনতেছো বা কেন পড়তেছো বইটা, কারণ কি? কমনের জন্য পড়ো কিনা? আমি এটা একটু তোমাদের সাইকোলজিটা একটু জিজ্ঞেস করি যে কমনের জন্য পড়ো কিনা। দেখি তোমরা একটু বলো। এই যে মনে করো যে তোমাদেরকে আমরা ফার্মা নলেজ বই দিচ্ছি, এই বইটা কিসের জন্য পড়তেছো? তোমরা ভাবতেছো যে এই বই পড়লে সব কমন পড়বে, এই জন্য পড়তেছো না? আচ্ছা আচ্ছা, মিল্টন রয় বলছে হুম, মানে সে কমনের জন্য পড়ে। ফারিয়া পাঠান বলছে কি টপিকস আসে সেটা বোঝার জন্য পড়ি, কারণ পড়া তো একই। আচ্ছা, তারপর বাকিরা প্যাটার্ন বোঝার জন্য পড়ি। ভদ্রভাবে চিন্তা করলে কোশ্চেন টাইপের ধারণা নেওয়ার জন্য, বাট ভিতরে চিন্তা করলে কমনের জন্য, কমনের জন্য। আচ্ছা, যারা বাজার থেকে কোনো বই কিনে কমনের জন্য পড়বা, ঠিক আছে, তার চান্স পাওয়ার সম্ভাবনা 25% কমে যাবে। চান্স পাওয়ার সম্ভাবনা 25% কমে যাবে। চান্স পাওয়ার সম্ভাবনা কি বলতো? 25% কমে যাবে। তার চান্স পাওয়ার সম্ভাবনা 25% কমে যাবে। এবং এই যে তোমরা যে অনেকে সেকেন্ড টাইমার হইছো, এই সেকেন্ড টাইমার হওয়ার পিছনে এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল কারণ, যে আমি বাজার থেকে অমুক কোশ্চেন ব্যাংকটা কিনছি, এই কোশ্চেন ব্যাংকটা পড়লে আমার বুঝি কি হয়ে যাবে, কমন পাবো, পরীক্ষার হলে গিয়ে টপ অ্যান্সার করবো, চান্স পেয়ে যাব। অনেক কিছু সেকেন্ড টাইমার হয়েছে, এটার পিছনে এই কারণ। ঠিক আছে, এটার পিছনে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। কোনো কোশ্চেন ব্যাংক, কোনো কিছুই এই সাইকোলজিতে কখনোই পড়বা না যে এটা আমি কমন ফেলার জন্য পড়তেছি, সেখান থেকে কমন আসবে সেটা ভিন্ন ব্যাপার। তোমাকে চিন্তা করতে হবে এই বইটা পড়লে তোমার প্রস্তুতি ভালো হবে, এই বইটা পড়লে তোমার প্রস্তুতি কমপ্লিট হবে, পূর্ণতা পাবে। এই বইটা পড়লে তোমার প্রস্তুতি কমপ্লিট হবে, পূর্ণতা পাবে, কমপ্লিট হবে বা পূর্ণতা পাবে। এইটা ভেবে হচ্ছে বাজারের বইগুলো পড়বা। তুমি যদি সাইকোলজিক্যালি চিন্তা করো যে এই বই পড়লেই তো সব কমন চলে আসবে, তোমার ব্রেন কখনোই আর আউট অফ দ্য কনটেক্সট বা আউট অফ দ্য বক্স আর কখনোই চিন্তা করবে না। তখন তোমার ব্রেন খালি বলবে এই বইতে যা আছে তাই পড়, এই বইতে যা আছে তাই পড়। কিন্তু তুমি যদি চিন্তা করো এই বইটা পড়ে আমি হচ্ছে ওই ইউনিভার্সিটি সম্পর্কে একটা ওভারঅল ধারণা নিব,
আমার প্রিপারেশনটাকে মজবুত করব, তখন যখন তুমি ওই বইটা সলভ করতে যাবা তোমার মাথায় অনেক থিঙ্কিং কাজ করবে। আচ্ছা এই প্রশ্নটা এভাবে আসছে, আচ্ছা তাহলে এইটার প্যাটার্নে আর কি কি প্রশ্ন ইউনিভার্সিটিতে দিতে পারে, বা এই প্রশ্নটা এভাবে আসছে তাহলে এইটার ব্যাখ্যাটা যদি আমি পড়ি তাহলে এখান থেকে এইভাবে প্রশ্নটা আসতে পারে। এই থিঙ্কিং গুলো তোমার মাথায় কাজ করবে। আর যদি তুমি এই থিঙ্কিং এ পড়ো যে আরে এটা পড়লেই কমন, তখন তুমি একটা ঢালাও ভাবে একটা গদ বাঁধা ভাবে পড়ে যাবা, একটা ঢালাও বা গদ বাঁধা ভাবে পড়ে যাবা, যেটা আলটিমেটলি আখেরে তোমার কোনোই লাভ হবে না। সো এই যে যত কোশ্চেন ব্যাংক যত কিছু আছে সব পড়বা হচ্ছে প্রিপারেশন বুস্ট আপের জন্য। তুমি সাইকোলজিক্যালি কখনোই চিন্তা করবা না যে এই বই পড়লেই তোমার সব কমন পড়ে যাবে, তুমি জীবনেও চান্স পাবে না, জীবনেও চান্স পাবে না। এই সাইকোলজিক্যাল চিন্তা যদি তোমার মাথায় চলে আসে তাহলে তুমি আউট অফ দ্য বক্স কখনোই চিন্তা করতে পারবে না। আর আউট অফ দ্য বক্স চিন্তা না করলে অ্যাডমিশন টেস্টে তুমি কখনোই ভালো করতে পারবে না, কখনোই ভালো করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো? আউট অফ দ্য বক্স চিন্তা না করলে অ্যাডমিশন টেস্টে তুমি কখনোই ভালো করতে পারবে না। এটা হচ্ছে চান্স না পাওয়ার অন্যতম একটা কারণ, যে কোনো কিছু একটা চটি মোটি পাইলেই মনে করো যে এটা পড়লেই মনে হয় হায় আল্লাহ কি না কি হয়ে যাবে, তাই না? কি না কি হয়ে যাবে। এগুলো সবকিছুই প্রিপারেশন বুস্ট আপ পারপোজ, সবকিছুই কি প্রিপারেশন বুস্ট আপ পারপোজ। ঠিক আছে ভাইয়া, ব্যাখ্যা পড়লে কি বাহিরে পড়া লাগবে? নোট পড়ে জেইউ ক্র্যাক করা সম্ভব না, জেইউ এর জন্য মেইন বই মাস্ট। ব্যাখ্যা পড়লে বাহিরে পড়া লাগবে, পড়ার সিকোয়েন্সে পড়ো তুমি, এটা হলো তোমার পড়ার সিকোয়েন্স। তুমি কনসেপ্ট ওয়াইজ একটা চ্যাপ্টার পড়তেছো, ক্লাস নোট পড়তেছো, মেইন বুক পড়তেছো, তারপরে হচ্ছে কনসেপ্ট ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করতেছো। তার মানে কোশ্চেন ব্যাংক সলভ করার আগে তুমি কি কি পড়ে আসছো? চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট পড়ছো, ক্লাস নোট পড়ছো, মেইন বুক পড়ছো, তারপরে না তুমি চ্যাপ্টার ওয়াইজ কিউ সলভ করতেছো। এখন তুমি যদি বলো যে আমি খালি একটা কোশ্চেন ব্যাংকই পড়ে যাবো আর অন্য কোনো কিছুই পড়বো না, তাহলে ভাইয়া হবে না। ঠিক আছে, তাহলে হবে না। রাফিনুর ম্যাথ ক্লাস চাই শাওন ভাই, শাওন ভাই সব ম্যাথ ক্লাস সিক্রেট গ্রুপে নিবে, আর ওপেন ক্লাস হবে না, ওপেন ক্লাস হবে না। তারপরে বলছো যে ইফেক্টিভলি উপায় কি, কিভাবে কোশ্চেন ব্যাংক সলভ করার। এই যে আমি একটা বলি, মনে করো প্রশ্নে চাইছে রহিমার মায়ের নাম কি, ঠিক আছে? করিম, রহিম, করিম, রহিম, টরিম, চরিম, মনে করো এগুলো হচ্ছে অপশন, এই প্রশ্নটার অপশন। তা আমরা এই প্রশ্নটা সলভ করার সময় হচ্ছে কিভাবে পড়ি, মেইন বুক পড়লে কিভাবে পড়বে, এত বড় অধ্যায়ের কোন কোন টপিক কেন দাগানো বই দেওয়া হচ্ছে না তোমাদের? মেইন বুকে, মেইন বুকের দাগানো বই দেওয়া হচ্ছে, দাগানো বই পড়বা। মেইন বুক বলতে বায়োলজি আর কেমিস্ট্রি মেইন বুক, ফিজিক্স ম্যাথ তো মেইন বুক পড়ার দরকার নেই, ফিজিক্স ম্যাথ তো মেইন বুক পড়ার দরকার নাই। মেইন বুক বলতে বায়োলজি আর কেমিস্ট্রি হচ্ছে মেইন বুক। ওকে, তো এই প্রশ্নটা যখন তোমরা সলভ করতেছো রহিমার মায়ের নাম কি, সাপোজ মনে করো এটার অ্যান্সার হচ্ছে খ রহিম, তুমি পড়তেছো কি রহিমার মায়ের নাম রহিম, রহিমার মায়ের নাম রহিম, রহিমার মায়ের নাম রহিম, রহিমার মায়ের নাম রহিম, রহিমার মায়ের নাম রহিম। কিন্তু আরো অপশনে যে করিম আছে, আরো অপশনে যে টরিম আছে, আরো অপশনে যে সরিম আছে, তুমি এগুলো একটাও পড়তেছো না। খোদার কসম বিশ্বাস কর, এরকম 500 প্রশ্ন, এরকম 100টা প্রশ্ন, 100টা প্রশ্ন তোরে যদি আমি মুখস্থ করে পাঠাই যে এই 100টা প্রশ্নের ওপর ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট হবে, তুই শুধু হচ্ছে অ্যান্সার মুখস্থ করে যাবি, রহিমার মায়ের নাম কি, রহিমার মায়ের নাম রহিম, রহিমার মায়ের নাম রহিম, এইভাবে যদি মুখস্থ করে যাস তুই 100 নাম্বার পাবি না, 100 নাম্বার পাবি না, 100 নাম্বার পাবি না, 100 নাম্বার পাবি না। তাহলে কিভাবে কোশ্চেন সলভ করতে হবে? রহিমার মায়ের নাম কি, এ নাম্বার অপশনে আছে কি করিম। আচ্ছা করিম কেন রহিমার মায়ের নাম হইল না? কারণ করিমের সাথে রহিমার নামের মিল নেই। রহিম, রহিম কেন রহিমার মায়ের নাম হলো? দেখো রহিম রহিমা নামের মিল আছে, এই কারণে কি এটা তার মায়ের নাম। টরিম কেন হলো না? টরিমের সাথে রহিমার নামের মিল নাই। চরিম কেন হলো না? চরিমের সাথে রহিমার মিল নাই। দ্যাটস কল
দ্য রিয়েল কোশ্চেন সলভ প্যাটার্ন। দ্যাটস কল হচ্ছে তোমার কি বলতো রিয়েল কোশ্চেন প্যাটার্ন। ম্যাথ শাওন ভাইয়ের কোন কোর্স আছে? আমাদের তো কোর্স চলতেছে, ওই কোর্সে ভর্তি হবা। তাহলে দেখো যে দ্যাটস কল কি রিয়েল কোশ্চেন সলভ প্যাটার্ন। তোমাকে এই প্যাটার্নে হচ্ছে কি করতে হবে বলতো? কোশ্চেন সলভ করতে হবে। এই প্যাটার্নের বাইরে কোশ্চেন সলভ করে কোনো লাভ নাই। ঠিক আছে, গদবাদা মুখস্থ করে হচ্ছে। ও রহিমার মায়ের নামের অপশন কি? সবগুলাই ছেলে। আচ্ছা, এনে বাবার নাম হইতো। এই যে ও একটা গুরুত্বপূর্ণ জিনিস ধরছে। এইভাবে কিন্তু আমরা পরীক্ষার হলেও ভুল করে আসি। যেমন পরীক্ষায় প্রশ্ন করে মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কি? আমরা অ্যান্সার করে আসি কি ফিনোটাইপিক অনুপাত। তার মানে এই যে প্রশ্নটাও দুইবার পড়তে হবে, অপশন গুলোও কি বলতো পড়তে হবে। এটা হচ্ছে কোশ্চেন সলভের প্যাটার্ন। কিন্তু শেষ 20 পৃষ্ঠা শেষ, 20 পৃষ্ঠা শেষ, তাহলে কখনোই চান্স হবে না। JUD-তে মেইন বুকের দাগানো লাইন পড়লে, হ্যাঁ দাগানো লাইন পড়লে হবে। মেইন বুক না পড়ে শুধু নোট পড়লে কি ফার্মা নলেজ বই সমাধান করা যাবে? সমাধান করতে পারবা, সমস্যা নাই, কিন্তু জাবিডি এর জন্য মেইন বই মাস্ট। ঠিক আছে, আরে ওই আমাদের কোর্সে ভর্তি হলে ওখানে সব সাবজেক্টই পাবা। তোমার যেগুলো লাগবে না ওগুলো স্কিপ করো, শুধু ম্যাথে ভর্তি হওয়ার কোনো স্কোপ নাই। কোর্স ফি তো কমই আছে, 1900 টাকা হচ্ছে কোর্স ফি। ঠিক আছে, ম্যাথ টাইপ কোশ্চেন গুলা কিভাবে সলভ করবো না, ম্যাথ টাইপ কোশ্চেন গুলা সলভ করার ক্ষেত্রে তুমি দেখবা যে ম্যাথের তো আসলে এরকম অপশন জাস্ট করার কোনো ইয়া নেই। অপশন জাস্ট করা যায় কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজিতে বা ইংলিশে অপশন জাস্ট করা যায়। ম্যাথ ফিজিক্সের গুলা সলভ করার ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাথ ওই বইতে যে সলভটা লেখা আছে না, ওইটা দেখেই তুমি এরকম টিক চিহ্ন দিবা না। ভুলেও না প্রত্যেকটা ম্যাথ তুমি খাতায় লিখবা, প্রত্যেকটা ম্যাথ খাতায় লিখবা, সেটা শর্ট ফরম্যাটে লিখো, কোনো সমস্যা নাই, বাট খাতায় লিখবা। প্রত্যেকটা ম্যাথ কি করবা বলতো? তুমি খাতায় লিখবা, সেটা শর্ট ফরম্যাটে লিখো, বাট খাতায় লিখবা, তাহলে দেখবা ভালো হবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম যেটা করি, আচ্ছা বইতে দেওয়া আছে এক্স এর পরে 1/x ইকুয়াল টু হচ্ছে 5y, ওকে, তার মানে এটা আনসার। পরীক্ষার হলে গিয়ে পারবি না, পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবি। ভাইয়া যে খাতায় লিখে করবা এবং যে ফর্মুলাটা অ্যাপ্লাই করা হচ্ছে ওই ফর্মুলাটার আরো কোনো ডিফারেন্ট প্যাটার্নে ওখানে অ্যাপ্লাই করা যায় কিনা এটাও জাস্টিফাই করার চিন্তা করবা। ঠিক আছে, জাস্টিফাই করার হচ্ছে চিন্তা করবা। ওকে, এইটা হচ্ছে এইভাবে হচ্ছে পড়লা, হয়ে গেল। এবার আসো যে ভাইয়া কতক্ষণ পড়বো? নো লিমিট, পড়ার কোনো লিমিট নেই। তোমার যতক্ষণ মনে হবে পড়া শেষ হচ্ছে না ততক্ষণ পড়তে হবে। তোমার প্রত্যেক দিন একটা রুটিন থাকতে হবে যে আজকে আমাকে এইটুকু পড়তে হচ্ছে। যেমন আমাদের ব্যাচে যারা আছে তাদের একটা রুটিন আছে না, যে আজকে আমাকে এই 2টা চ্যাপ্টার পড়ে পরীক্ষা দেওয়া লাগবে, আজকে আমাকে এইটা পড়ে পরীক্ষা দেওয়া লাগবে, তাদেরকে একটা রুটিন আছে। এখন এই 2টা চ্যাপ্টার শেষ করতে তোমার যদি 20 ঘন্টা পড়া লাগে 20 ঘন্টা পড়ো, 5 ঘন্টা যদি শেষ হয়ে যায় 5 ঘন্টা পরে প্রয়োজনে এক্সট্রা পড়ো। পড়ার কোনো টাইম নাই, পড়ার কোনো কি বলতো টাইম নাই, পড়ার কোনো কি টাইম নাই। তোমার যতক্ষণ একটা রুটিন থাকবে, রুটিনে অনুযায়ী যতক্ষণ লাগবে ততক্ষণ পড়বা, যতক্ষণ লাগবে ততক্ষণ পড়বা। ঠিক আছে, তবে আমি যেটা মনে করি রাতের ঘুম আর খাওয়া নামাজ গোছল এগুলো বাদ দিয়ে যত টাইম আছে তত টাইমই পড়া উচিত। যে রাতের ঘুম কত 6-7 ঘন্টা, ঠিক আছে, তবে পড়াটা আপেক্ষিক, এক একজনের ক্ষেত্রে এক এক রকম লাগে। 6-7 ঘন্টা, আর মনে করো সারাদিনে হচ্ছে খাওয়া গোছল নামাজ এগুলো মিলে ধরো হচ্ছে 3 ঘন্টা, 7-3 কত 10, ঠিক আছে, আর থাকে কত ঘন্টা 14 ঘন্টা। 4 ঘন্টা মনে করো দিনে 2 ঘন্টার 2টা ক্লাস করলা, আমাদের কোর্সে যেরকম হয় 2 ঘন্টার ক্লাস করে, আর 10 ঘন্টা নিজে পড়ো। তবে পড়াটা আপেক্ষিক, কারো 2 ঘন্টা পড়লে হয়ে যায়, কারো হচ্ছে 3 ঘন্টা লাগে সেটা পড়তে। এই কারণে পড়তে যত টাইম লাগে ততক্ষণই হচ্ছে পড়তে হবে।